বিশেষ ক্ষেত্রে 18 বছরের কম বয়সী মেয়ে ও 21-এর কম বয়সী ছেলেদের বিয়ের বিধান রেখে সংসদে বিল পাস। মেয়েরা পিছিয়ে পড়বে, মন্তব্য নারী নেত্রীদের। সামাজিক অপরাধ কমবে বলছে সরকার। কোনো মামলাতেই আসামির উপর পুলিশি নির্যাতন করা যাবে না, উচ্চ আদালতের সতর্কবার্তা। পটুয়াখালীতে নির্যাতনের ঘটনায় বাউফলের সার্কেল এএসপিকে বদলির আদেশ। এমপি লিটন হত্যা মামলায় কাদেরের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এবার উঠে এল স্থানীয় এক আওয়ামী লীগ নেতার নাম। গ্রেফতারে মাঠে পুলিশ। 8 মাস পক্ষে থাকলেও হঠাৎ বাবুল আক্তারের বিরুদ্ধে হত্যার সম্পৃক্ততার অভিযোগ। মৃত্যুর বাবা মায়ের শালিকাকে বিয়ে না করাই কারণ, পাল্টা বক্তব্য বাবুলের। এবং রাজধানীর ব্যস্ত রাস্তায় বাস থামিয়ে যাত্রী ওঠানামা হচ্ছে হরহামেশাই, বাড়ছে যানজট। সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহারই সমাধান সম্ভব, মন্তব্য বিশেষজ্ঞদের। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। কোনো মামলাতেই আসামির ওপর পুলিশি নির্যাতন করা যাবে না। পটুয়াখালীর বাউফল থানায় রাজীব নামে এক ব্যক্তিকে আটকে রেখে নির্যাতনের বিষয়ে করা এক রিটের শুনানিতে উচ্চ আদালত সতর্ক করল। একই সঙ্গে মূল অভিযুক্ত বাউফলের সার্কেল এএসপি সাইফুল ইসলামকে বদলির আদেশ দিয়েছেন আদালত। তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে হবে আইজিপিকেও। আইনজীবীরা বলেছেন, আদালতের এই আদেশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য সতর্কবার্তা। পুলিশি নির্যাতনের শিকার রাজীবের মা বলছেন, গত 12ই ফেব্রুয়ারি সাদা পোশাকে তুলে নেওয়া হয় রাজীবকে। এরপর থানায় নিয়ে ওসির রুমে সার্কেল এএসপি সাইফুল ইসলাম বেধড়ক মারধর করেন তাকে। এরপর দিন রাজীবকে আদালত হয়ে নেওয়া হয় হাসপাতালে। ছেলের ওপর পুলিশি এমন অমানবিক নির্যাতনের বিচার চেয়ে হাইকোর্টে আবেদন করেন রাজীবের মা জোসনা বেগম। আদালত ডেকে পাঠান পটুয়াখালীর বাউফল থানার ওসি ও অভিযুক্ত এএসপিকে। সোমবার আদালতে হাজির হয়ে নির্যাতনের কথা অস্বীকার করেন এএসপি। এ সময় আদালত বলেন, মামলার আসামি হোক বা সন্দেহভাজন কেউ হোক, কোনোভাবেই পুলিশি নির্যাতন মেনে নেওয়া হবে না। সাইফুলকে বদলিরও আদেশ দেন উচ্চ আদালত। সংবিধান এবং ফৌজদারি কার্যবিধি বা পুলিশ রেগুলেশন কোথাও বলেনি পুলিশ কাস্টডিতে কাউকে টর্চার করা যাবে, যে সে যে হোক না কেন। পুলিশ কাস্টডিতে মানুষ থাকবে নিরাপদ, সেফ এবং সিকিউর। সেখানে যদি ইলিগ্যাল টর্চার হয় সেটা তো বরদাস্ত করা যায় না। একই সঙ্গে নির্যাতনের শিকার রাজীবের পরিবারকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উচ্চ আদালতের এমন আদেশে স্বস্তি প্রকাশ করেছেন রাজীবের পরিবার। অনেক টর্চার করছে আমার ছেলে, দেখায় না লজ্জায়। তারপর আমি দেখছি যে বাবা, দেখি আমি আমি দেখতে পাই না বাবা, কোনো মা হয়ে দেখতে পারে না, কোনো মানুষই কোনো মা দেখতে পারে না বাবা। আমি তার সূক্ষ্ম বিচার চাই। রিমান্ড বা জিজ্ঞাসাবাদের নামে পুলিশি নির্যাতন বন্ধে সর্বোচ্চ আদালতের নির্দেশনা যথাযথভাবে প্রয়োগ না হওয়ায় এ ধরনের ঘটনা থামছে না বলে মনে করেন আইনজীবীরা। আমাদের লয়ের ইমপ্লিমেন্টেশনের জায়গাটা এখন আমরা দুর্বল রয়ে গেছে। হাইকোর্ট ডিভিশনে যখন কোনো জাজমেন্ট হচ্ছে সেটা অধস্তন সমস্ত আদালতের জন্য কিন্তু আইন হিসেবে মেনে চলতে হবে, কিন্তু আমাদের আইন মানার ক্ষেত্রে এখনো পর্যন্ত আমরা আসলে ওই অবস্থানটায় বোধহয় পৌঁছতে পারিনি। আইনজীবীরা বলছেন, বাউফলের ঘটনায় উচ্চ আদালতের এমন আদেশ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর জন্য সতর্কবার্তা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধার সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় গ্রেপ্তার আব্দুল কাদের খানের জবানবন্দিতে এবার উঠে এলো চন্দন কুমার রায় নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার নাম। তবে লিটনের সঙ্গে চন্দনের বিরোধকে কাজে লাগিয়ে তাকে জড়ানো হচ্ছে বলে ধারণা করছে স্থানীয় নেতারা। এদিকে চন্দনের নাম উঠে আসায় তাকে গ্রেপ্তারে অভিযানে নেমেছে পুলিশ। এদিকে অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে অভিযোগ অস্বীকার করেছেন ওই আওয়ামী লীগ নেতা। গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। সুন্দরগঞ্জে এমপি লিটন হত্যাকাণ্ডে কর্নেল কাদের খান সহ 5 আসামির জবানবন্দিতে এবার উঠে এলো চন্দন কুমার রায় নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার নাম। সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক এই সহ দপ্তর সম্পাদক এমপি লিটনের সব ধরনের তথ্য কাদেরকে দিতেন বলে জানান পিপি। লিটন এমপি কোন সময় বাড়িতে থাকে এই অবস্থানটা সে সঠিকভাবে দিয়েছেন চন্দন সরকার, যার ফলে চন্দন সরকার সেও এই পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিল আর কি। সাবেক এই নেতার বিরুদ্ধে রয়েছে নানা অনিয়মের অভিযোগও। এমপি লিটন হত্যায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। এমপি সাহেব ছিল মঞ্জুরুল ইসলাম লিটন ভাই, তার বিভিন্ন কার্যক্রমের বিরুদ্ধে দরখাস্ত করে অনেকটা ধীরগতির জন্য সে বহু চেষ্টা করেছে। চন্দনকেও একটা মামলায় জড়িয়ে
হাজতে পাঠিয়েছে। চন্দন মনে করতো এটা লিটনের ইঙ্গিতেই এ মামলা এবং আমার হাজত বাস এটা মনে করত। সেই ক্ষোভটার সঙ্গে কাদের খানের ক্ষোভ মিলেই এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে। এই হত্যার সঙ্গে তার কোনো রকম সম্পর্ক থেকে থাকে তাকে বিলম্বে গ্রেপ্তার করে যথাযথ আইনি আওতায় আনার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। তবে এই হত্যার ঘটনায় জড়িত থাকার কথা টেলিফোনে অস্বীকার করেছেন চন্দন কুমার রায়। কাদের এমপির বিরুদ্ধে যখন সে এমপি ছিল আমি তার বিরুদ্ধে অভিযোগ করছিলাম, কিছু মন্দির ভাঙছিল, অভিযোগ করার পরে দুদকে মামলা হয়। এখন হয়তো সেই শত্রুতা বশত আমাকে উনি ফাঁসানোর জন্য বলতে পারে। এমপি লিটন হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ ওঠায় চন্দনের সন্ধানে মাঠে নেমেছে পুলিশ। ডক্টর কাদের খানের সাথে অন্যান্য সহযোগীরা তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন চন্দন সবসময় লোকেশন বলে দিত, চন্দন হেল্প করত। গতকাল উনি ওনার স্বীকারোক্তিতে বলেছেন যে চন্দনকে সে সোর্স হিসেবে ব্যবহার করত। অভিযুক্ত চন্দন কুমার রায়কে 2014 সালে সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়। গত 31শে ডিসেম্বর এমপি লিটনকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় আব্দুল কাদের খান সহ 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা সবাই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। দীর্ঘ 8 মাস পক্ষে থাকলেও সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করছেন মিতুর বাবা মা। হত্যাকাণ্ডে বেশ কিছুদিন আগে থেকে বাবুল তার মেয়েকে নির্যাতন করত বলেও অভিযোগ তাদের। যদিও এর আগে মিতুর বাবা একাধিকবার বলেছেন বাবুল মিতুর দাম্পত্য জীবনে কোনো অশান্তি ছিল না। এদিকে বাবুল আক্তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া দীর্ঘ স্ট্যাটাসে দাবি করেছেন শ্যালিকাকে বিয়ে করতে রাজি না হওয়ায় তার শ্বশুর শাশুড়ি এখন তাকে হত্যাকাণ্ডে জড়াচ্ছেন। গত বছরের 5 জুন চট্টগ্রামের জিসি মোড়ে আলোচিত পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে গুলি ও ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের প্রায় 8 মাসে তদন্ত মোড় নেয় বিভিন্ন দিকে। একসময় জঙ্গিরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ধারণা করা হলেও পরে সিসিটিভির ফুটেজ দেখে কয়েকজনকে আটক করার পর পাল্টে যায় তদন্তের রূপ। জিজ্ঞাসাবাদের জন্য বাসা থেকে তুলে নেওয়া হয় বাবুল আক্তারকে। চাকরি হারাতে হয় তাকে। তবে বাবুলকে চাকরিচ্যুত করা হয়েছে নাকি তিনি নিজেই চাকরি ছেড়েছেন এ বিষয়ে এখন পর্যন্ত কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। ঘটনা যাই হোক, এতদিন বাবুলের পক্ষেই সাফাই গিয়েছিলেন তার শ্বশুরবাড়ির লোকজন। ওদের স্বামী স্ত্রী বলেন বা অন্যান্য কোনো প্রাসঙ্গিক এই ধরনের কোনো ঘটনা ঘটে যাতে আমার মেয়েকে আমার জামাই খুন করতে পারে। চলতে থাকে তদন্ত। হঠাৎ করেই শ্বশুরের মুখে ভিন্ন সুর। চট্টগ্রামে বাবুলের বাসার আশপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলে নাকি জানতে পেরেছেন মিতুর উপর নির্যাতন করত বাবুল। মিতু নাকি একবার আত্মহত্যারও চেষ্টা করেছিলেন। একাধিক নারীর সঙ্গে বাবুলের নাকি সখ্য ছিল। আর এসব কারণেই এই হত্যাকাণ্ডে বাবুল জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছেন তারা। আমাদের প্রশ্ন অনুযায়ী বাবুল হয়তো সম্পৃক্ত না থাকে তার চাকরি যাবে কেন? পরবর্তীকালে আমাদের বাসা থেকে চলে গেল। পর্যায়ক্রমে দিনে দিন যত দিন গেছে অতদিন সে বাচ্চাদের নিয়ে গেছে, মালামাল নিয়ে গেছে, চিটাঙের বাসা শিফট করছে, আমাদের সাথে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করছে বলতে গেলে এক পর্যায়ে। আর এই পরকীয়া প্রেম টর্চারিং যদিও আমরা এখন পরবর্তীকালে জানছি, এইগুলো সবকিছু মিলাইলেই বোঝা যায় যে তার উপরে সে সন্দেহ বাড়ছে। হত্যাকাণ্ডে বাবুল আক্তারের জড়িত থাকার বিষয়টি এখনো অস্পষ্ট বলে জানিয়েছেন পুলিশ প্রধান। যে পরিকল্পনা করেছে, খনিরে ভাড়া করেছে সে মুসাকে আমরা এখন গ্রেপ্তার করতে পারিনি। মুসাকে গ্রেপ্তার করলে আমরা মনে করি বাবুল আক্তারের ভূমিকাটা আমাদের কাছে স্পষ্ট হবে। এদিকে সবাই বিচারক আর আমি তথ্য প্রমাণ ছাড়াই খুনি শিরোনামে ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন বাবুল আক্তার। তার অভিযোগ 16 বছরের শালিকাকে বিয়ে করতে রাজি না হওয়ায় এখন তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে মিতুর বাবা মা। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। 18 বছরের কম বয়সী মেয়ে ও 21 বছরের কম বয়সী ছেলেদের বিশেষ ক্ষেত্রে বিবাহের বিধান রেখে বাল্যবিবাহ নিরোধ আইন 2017 সংসদে পাশ হয়েছে। সোমবার বিকেলে সংসদে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বাল্যবিবাহ নিরোধ আইন 2017 পাশ করার প্রস্তাবের ভিত্তিতে কণ্ঠভোটে বিলটি পাশ করা হয়। এর আগে বিলটির বিভিন্ন দিক নিয়ে সংসদ সদস্যদের জনমত যাচাইয়ের প্রস্তাব কণ্ঠভোটে বাদ দেওয়া হয়। 1929 সালে আইনে মেয়েদের বিয়ের ক্ষেত্রে 18 বছরের বাধ্যবাধকতা থাকলেও এই বিলে তা বিশেষ বিধানের মাধ্যমে বাবা মা ও আদালতের সম্মতির মাধ্যমে বিয়ের সুযোগ রাখা হয়। এ বিষয়ে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী আশা ব্যক্ত করেন বিলটি পাশের মাধ্যমে দেশে সামাজিক অপরাধ কমে আসবে। ক্ষমতায়নের ক্ষেত্রে দক্ষিণ এশিয়া তথা আছে, কিন্তু বাংলাদেশে প্রযোজ্য অপরাধ
আমরা এই সমাজকে সুরক্ষিত রাখার জন্যই এই বিষয়টি করেছি। যে কোনো অনপ্রীতির ঘটনায় শুধু অভিভাবক নয়, অভিভাবক এবং বাবা মার পাশাপাশি অবশ্যই আপনার কোর্টের পারমিশন ছাড়া তারা বিয়ে কখনোই দিতে পারবে না। আমাদের কন্যাদেরকে সুরক্ষা দেওয়ার জন্যই আমরা করব। ভবিষ্যতে যেন এমন কোনো জটিলতা সৃষ্টি হয় না যে এই জটিলতার কারণে সমাজ ক্ষতিগ্রস্ত হবে। এদিকে এ আইনের ফলে বাংলাদেশের নারীরা আরও পিছিয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম। এ আইনকে অগ্রসরমান সমাজ বিনির্মাণের অন্তরায় উল্লেখ করে পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি। সময় সংবাদের কাছে তিনি এ প্রতিক্রিয়া জানান। আজকে যে আইনটা করা হলো এটা বাংলাদেশকে 10 বছর পরে আমরা লক্ষ্য করতে থাকব যে আমাদের সমাজের ভেতরে আজকে পশ্চাৎপদকরণের যে চিন্তা ভাবনা এবং নারীকে ঘরে রাখার যে চিন্তা ভাবনা সেগুলোই শুরু হবে। কারণ 15-16 বছরের একটা মেয়ের কোলে যখন আরো শিশু আসবে, শিশুর কোলে, আমার মনে হয় যে এর যে অভিঘাত তৈরি হবে সেটা অত্যন্ত নেতিবাচক হবে। সামুদ্রিক মৎস্য আইন 2017 এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে জাতীয় যুব নীতি 2017-তে অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, এবারের সামুদ্রিক মৎস্য আইনে তেমন কোনো পরিবর্তন না থাকলেও আইনটি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করা হয়েছে। এছাড়া যুবনীতি 2017 এর খসড়ায় যুবকদের মানব সম্পদে রূপান্তরিত করতে আইনে বেশ কয়েকটি ধারা সংযোজন করা হয়েছে বলে জানান তিনি। কূটনীতিকদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার তার রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে অনুষ্ঠিত ওই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন। দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনকালীন সরকার ও আগামী সংসদ নির্বাচন ছাড়াও রাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে ওই বৈঠকে। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। প্রবাসী সময় আরো থাকছে। ডিসেন্ট অ্যামিকো সহ 28টি কোম্পানির ওষুধ 72 ঘন্টার মধ্যে উৎপাদন বিপণন বন্ধের নির্দেশ। বাস্তবায়নের জন্য ওষুধ প্রশাসনকে কঠোর হবার তাগিদ। আছে স্টপেজ, রয়েছে ট্রাফিক নির্দেশনাও। তবুও আইন না মেনে রাজধানীর রাস্তায় চলতে চলতেই বাস থামিয়ে যাত্রী ওঠানামার দৃশ্য প্রতিদিনের। এতে বেড়েই চলেছে যানজট, নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে ট্রাফিক ব্যবস্থা। এজন্য পরিবহন শ্রমিকরা যতটা দায়ী ততটা যাত্রীরাও। তবে তা মানতে নারাজ দুপক্ষই। বিশ্লেষকরা বলছেন, আইন থাকার পরেও তা না মানা অপরিকল্পিত ট্রাফিক ব্যবস্থার প্রমাণ। আর অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস ট্রাফিক বিভাগের। প্রিন্স আরিফিনের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। দণ্ডের বিধান রেখে বড় অক্ষরে নিজ ভাষা বাংলায় লেখা আছে বাস থামানো নিষেধ। তবুও থামছে গাড়ি, জটলা বেঁধেছে তীর্থের কাকের মতো দাঁড়িয়ে থাকা যাত্রীদের ভিড়। ঠিক তার পেছনের দৃশ্য সেই সব যাত্রী বা বাস চালকের দৃষ্টির বাইরে থাকলেও বিশৃঙ্খলার পাশাপাশি তৈরি হচ্ছে তীব্র যানজট। যাত্রীরা তাদের সুবিধার্থে বাসে ওঠার জন্য দাঁড়িয়ে যাচ্ছেন যেখানে সেখানে, আর সে সুযোগে নিজেদের আখের গুছাচ্ছে অসাধু পরিবহন শ্রমিকরা। এক্ষেত্রে দোষারোপের পাশাপাশি যুক্তি নিজেদের পক্ষে নিতেও কার্পণ্য করেনি একে অপরে। এখানে তো দেখা যাচ্ছে বাস থামবে না, দাঁড়ালে দণ্ড। অ্যাকচুয়ালি আমি যদি ওখানে দাঁড়াই তাহলে বাসটা আমি ওখান থেকে গাড়িতে উঠতে পারবো না, এই জন্য এখানে দাঁড়াইছি। এখানে সবাই দাঁড়িয়ে আছে তাই আমিও দাঁড়িয়ে আছি বাসের জন্য। আমি যদি ওখান থেকে উঠতে চাই তাহলে দেখা যাবে যে এখান থেকে আমি আর উঠতেই পারবো না ওখান থেকে, কারণ হচ্ছে আগে থেকে যাত্রী ভরে ফেলে। যাত্রীরা সামনে যেতে চায় না, তাদের দুই পা হাঁটতে কষ্ট হয়। নির্দেশনা কিংবা আইনের বিধান থাকলেও কেন তা মানা হচ্ছে না সে বিষয়ে নিজ অভিজ্ঞতা তুলে ধরেন একজন ট্রাফিক কর্মকর্তা। শাহবাগ থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত তেমন সুনির্দিষ্ট বাস স্ট্যান্ড দেখা যায় না বা নাই, যে কারণে মানুষ তার গন্তব্যে যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় যত্রতত্র দাঁড়িয়ে যায়। বারবার উদ্যোগ নিয়েও পরিস্থিতি স্বাভাবিক করতে না পারায় ট্রাফিক বিভাগকে দোষারোপের পাশাপাশি পুরো ব্যবস্থাকে পরিকল্পিত নিয়মের মধ্যে আনার পরামর্শ দিয়েছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। কমপ্লিট সিস্টেমটাই একটা অনিয়মে চলছে, এটাকে নিয়মে আনা দরকার। কিছু বললেই যে আমাদের সামর্থ্য নাই, কিন্তু যেটুকু আছে রিসোর্স সেইটুকু কাজে লাগায় আমরা যদি নিয়মের মধ্যে আনতে পারি
তাহলে আমরা আশা করি এই সার্ভিসগুলো অবশ্যই ভালো হবে। শৃঙ্খলা ফেরাতে আইন প্রয়োগের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের কথা জানান বিভাগটির অতিরিক্ত কমিশনার। আসলে আমাদেরকে সিস্টেম ডেভেলপ করতে হবে। সিস্টেম ডেভেলপমেন্টের মাধ্যমে কিন্তু অনেক সমস্যা সমাধান করা সম্ভব। বাস স্টপেজ কোথায় কোথায় করা যায় এটা একটা তালিকা আমরা দিয়েছি। এই বাস স্টপেজ ছাড়া যদি বাস দাঁড়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থাটা আরো বেশি কঠোর করতে পারবো। ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকায় নতুন করে বাস স্টপেজ নির্ধারণের কাজ প্রায় শেষ বলে জানিয়েছেন এই কর্মকর্তা। সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে আছে আইন, রয়েছে তার প্রয়োগও, কিন্তু তা মানছে না খোদ সাধারণ মানুষই। ফলে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে স্বাভাবিক যান চলাচল। বিশ্লেষকরা মনে করছেন জনগণের সচেতনতার পাশাপাশি পরিকল্পিতভাবে ট্রাফিক ব্যবস্থাপনা সাজানো গেলেই কেবল সড়কের দুর্ভোগ কমানো সম্ভব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ডিসেন্ট অ্যামিকো সহ 28টি কোম্পানির অ্যান্টিবায়োটিক, পেনিসিলিন এবং ক্যান্সারের ওষুধ 72 ঘন্টার মধ্যে উৎপাদন ও বিপণন বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে এই আদেশের বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা আগামী 72 ঘন্টার মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন আদালত। জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। রিটকারী আইনজীবী জানান, নিম্নমানের ওষুধ উৎপাদনের জন্য এই 28টি ওষুধ কোম্পানির বিরুদ্ধে এই রিট আবেদন করেন। আদালত 28টি কোম্পানির অ্যান্টিবায়োটিক, পেনিসিলিন এবং সেপ্রোক্সিন গ্রুপ সহ এবং আপনার হরমোন জাতীয় এবং অ্যান্টি ক্যান্সার মেডিসিন এগুলো উৎপাদন বন্ধে 72 ঘন্টার মধ্যে পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন এবং 2 সপ্তাহের মধ্যে আদালতের নির্দেশনা অনুসারে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেই ব্যাপারে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। নিম্নমানের ওষুধ উৎপাদন করায় 28টি কোম্পানির পেনিসিলিন, অ্যান্টিবায়োটিক এবং ক্যান্সার জাতীয় ওষুধ বন্ধে আদালতের দেয়া নির্দেশকে প্রশংসনীয় উদ্যোগ বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। তবে এই আদেশ বাস্তবায়নের জন্য ওষুধ প্রশাসন অধিদপ্তরের সক্রিয় ভূমিকার পাশাপাশি জনসচেতনতা তৈরিতে তাগিদ দিয়েছেন তারা। কথা হচ্ছে যে আদালত তো রায় দিতে পারেন, এখন আদালতের রায়কে কার্যকর করার দায়িত্ব হচ্ছে ওষুধ প্রশাসন অধিদপ্তরের। যে সমস্ত কোম্পানিগুলোকে চিহ্নিত করা হয়েছে, যে সমস্ত ওষুধকে উৎপাদন নিষিদ্ধ এবং বিপণন বন্ধ করার জন্য বলা হয়েছে, এগুলো কঠোর হস্তে ওষুধ প্রশাসন অধিদপ্তরের হস্তক্ষেপের মাধ্যমে এগুলোকে বন্ধ করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। কারণ এটা যত দেরি হবে তত বেশি এই সমস্ত কোম্পানির ওষুধগুলো বাজারে যাবে, বিপণন হবে এবং মানুষজনের হাতে চলে যাবে, মানুষজন সেটা ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হবে। রাজনীতিকে জনকল্যাণমুখী করতে সৎ, শিক্ষিত এবং ভালো লোকদের সম্পৃক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের 29তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাংলাদেশের রাজনীতিতে সৎ মানুষরা সম্পৃক্ত না হলে অসৎ মানুষের সংখ্যা বেড়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। রাজনীতিতে যত ভালো মানুষরা আসবে ততই রাজনীতি জনগণের কাছে আকর্ষণীয়। সততার ঘাটতি পূরণ করতে হলে সৎ মানুষদের রাজনীতিতে নিয়ে আসতে হবে। ভালো মানুষরা রাজনীতি না করে দূরে সরে থাকলে খারাপ লোকেরা রাজনীতির মঞ্চ দখল করবে। বর্তমান নির্বাচন কমিশন আগের কমিশনের পদাঙ্ক অনুসরণ করছে বলেই স্থানীয় সরকার নির্বাচনে সহিংস ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। জনগণের ভোটে নির্বাচিত নয় বলে বর্তমান সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই বলেও মন্তব্য করেন তিনি। কাজী রকিবউদ্দিনের পদাঙ্ক অনুসরণ করে বর্তমান সিইসি সহ নির্বাচন কমিশন নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে যে বড় বড় বুলি ঝাড়ছেন তা বাস্তবায়নের সম্পূর্ণ উল্টো চিত্রই দেশবাসী প্রত্যক্ষ করছে। নির্বাচন নিয়ে, নির্বাচনের পরিবেশ নিয়ে অনেক বড় বড় কথা শুনেছি নতুন যিনি সিইসি হলেন, কিন্তু সেই ট্র্যাডিশন সমানে চলছে। প্রবাসের সময় আরো থাকছে। শ্রীলঙ্কার পিজন ভ্যানে বন্দুকধারীদের গুলিতে নিহত 7, আহত অন্তত 9 জন, নিহতদের একজন অপরাধ জগতের ডন।
এবং শ্রীলঙ্কা গেল বাংলাদেশ দল। শততম টেস্টকে সামনে রেখে দারুণ রোমাঞ্চিত টাইগাররা ব্যক্তিগত পারফরমেন্সেও ভালো করার প্রত্যয়। 100তম টেস্ট ম্যাচ যদি খেলার সৌভাগ্য হয়, আসলে ভালো করার চেষ্টা করব। ইচ্ছে হলেই ঘর থেকে দুপা ফেলে খোলা আকাশ দেখা অথবা মনের ইচ্ছায় পৃথিবীর বুকে মুক্ত বিচরণ, এই তো জীবনের স্বাধীনতা। কিন্তু এই স্বাধীনতা পান না অনেকেই, বিশেষ করে বন্দিশালায় যাদের বসবাস। বাধা ধরা জীবন তাদের নিত্যসঙ্গী। কারাগারের জীবন কেমন হয়, কেমন করে কাটে সেখানকার বন্দীদের সারাদিন? উঁচু দেয়ালে ঘেরা ওই জীবনযাপন নিয়ে বাইরের মানুষের কৌতূহল রয়ে যায়। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় জেল জীবনের প্রতিচ্ছবি তুলে ধরেছেন মাহমুদ রাকিব। 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন 2য় পর্ব। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়, দুঃখের দহন করুণ রোদনে তিলে তিলে তার ভয়। তিল তিল করে ক্ষয়ে যাওয়া জীবনের গল্প রোজ হাওয়ায় মিলিয়ে যায় এখানে, যেখানে জীবন মানেই চার দেয়াল আর স্বপ্ন মানে দেয়ালের বাইরের পৃথিবীতে ফেরা। এ হলো অপরাধের বিনিময়ে পাওয়া জেলবন্দি জীবন। শাস্তি, অনুতাপ, প্রায়শ্চিত্ত, সংশোধন অথবা বোবাকান্নার মিছিলে ভরা তাদের এক একটি মুহূর্ত। আমরা আমাদের বাপ মা ভাই বোন প্রত্যেকের কাছ থেকে কিন্তু অনেক দূরে আছি, সেখানে একটু গান বাজনা করি, মনটা একটু প্রফুল্ল থাকে। আমাদের মনের কষ্টকে ভুলে থাকার জন্য আমরা গান পরিবেশন করিনি, সেখানে অনুতপ্তের কথা আছে, সেখানে একটা সুন্দর ভবিষ্যতের কথা আছে। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার আর 10টা কারাগারের মতোই এখানে বন্দীদের জীবন নির্দিষ্ট ছকে বাঁধা। সকালে লকআপ থেকে বের হওয়ার সুযোগ পায় বন্দীরা। জেল জীবন তো আর আয়েশ করার জায়গা নয়, সে কথা মেনে নিয়েই স্বল্প পরিসরে চলে গোসল ও ব্যক্তিগত কাজকর্ম। এরপর আগ্রহীদের গন্তব্য কারা লাইব্রেরি। তবে রোজ একই রকম বই পড়তে পড়তে স্বাদবিহীন হয়ে ওঠে অবসরের সময়টুকু। কোনো কাজ নেই তো জেলখানায়, তাই এখানে বসে বসে সময় কাটায়, বই পড়াশোনা করি। বাংলাদেশের ইতিহাস সম্পর্কে আরো ভালো কিছু বই থাকলে তো ভালো হতো আর। প্রায় একই সময় রন্ধনশালায় ব্যস্ত হয়ে ওঠে সশ্রম কারাদণ্ডপ্রাপ্তদের একাংশ। অপরিচ্ছন্ন পরিবেশ ও নামমাত্র তেল মশলায় রান্নার নিত্যসঙ্গী। তারপর শুরু ওয়ার্ড ভিত্তিক খাবার বিতরণ। দুপুরে ভাত দে, তরকারি দে, সবজি ডাল দে, আর বিকেলের জন্য আবার ভাত দে, সবজি দে। পাশের কেস টেবিলে কারারক্ষীরা তখন নতুনদের ভাগ করে দেওয়ার পাশাপাশি অভ্যন্তরীণ বিচার কাজ সম্পন্ন করেন। বন্দীদেরকে বিভিন্ন ওয়ার্ডে বর্ণ করে দেওয়া হয় থাকার ব্যবস্থা। মারামারি করে বন্দীরা জেলা সাহেব ওটা লিপিবদ্ধ করেন, ওটার বিচার সাহেব সম্পাদন করেন। কারাগারের ভিতর সকল নির্দেশনাই দেওয়া হয় ঘন্টা বাজিয়ে। ঠিক দুপুর 12টায় ঘন্টা বাজার পরপরই বাইরে থাকা বন্দীরা নিজ নিজ ওয়ার্ডে ফিরে যান এবং সেখানে বন্দীদের উপস্থিতি নিশ্চিত করার জন্য কারারক্ষীরা প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গণনা করেন, যাকে এই জেলখানার ভাষায় বলা হয় গুনতি। এবং এই গুনতি প্রতিদিন সূর্যোদয়ের পর, দুপুরে এবং সূর্যাস্তের ঠিক পূর্ব মুহূর্তে মোট 3 বার করা হয়। গণনা শেষে দুপুরে খাওয়ার পর বন্দীরা বেরিয়ে পড়ে খেলাধুলায়। মূলত ক্লান্তিকর বাধা জীবন ভুলে থাকার সময় এটুকুই। বাড়ির যে দুশ্চিন্তাটা, যে একটু খেলাধুলা করলে, একটু এনজয় করলে ওই দিন মুক্তি পাওয়া যায়। খাওয়ার পর আমরা একটু টিভি দেখি, টিভির অনুষ্ঠান একটু দেখি, নাটক। জঙ্গি ও ফাঁসির দণ্ডপ্রাপ্তদের অবশ্য এসব খোলা জায়গায় আসার সুযোগ নেই। জঙ্গিদের মধ্যে থেকে যে বিভিন্ন গ্রুপ আছে, সেই গ্রুপগুলোকে আমরা আলাদা করে রাখি। রুটিনে বাধা দিন শেষে ফের কারা প্রকোষ্ঠে, যেখানে ফিরতে চায় না কেউই। তবুও নিয়তিকে মেনে নিয়ে কোনো একদিন মুক্ত হবার স্বপ্ন বুনে যান কারাবন্দীরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, গাজীপুর। সুনামগঞ্জে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। সোমবার ছাতক উপজেলা শহরে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, শহরের আবুল মহসিন বটমিয়া মাঠে 3 দিনব্যাপী ওয়াজ মাহফিলের আয়োজন করে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের সংগঠন খাদিমুল ইসলাম পরিষদ। এর বিরোধিতা করে তাদের ওপর হামলা চালায় জালালিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। এ সময় দুপক্ষ ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ করে। এতে অর্ধশতাধিক মানুষ আহত হন। এদের মধ্যে 18 জনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বাবুল মিয়া নামে একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পটুয়াখালীতে দোকানঘর নির্মাণকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত 12 জন আহত হয়েছেন। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছেন স্বজনরা। পুলিশ জানায়, সদর উপজেলার
কৌরাখালী বাজারে একটি দোকানে ঘর নির্মাণকে কেন্দ্র করে বাবুল মৃধার সঙ্গে একই এলাকার জলিল মৃধার বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত 12 জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় প্রতিপক্ষের লোকজন নাইম নামে একজনকে কুপিয়ে নদীতে ফেলে দিয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। এবার প্রবাসের কিছু খবর। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে কুয়েত আওয়ামী লীগ। শনিবার কুয়েত সিটির একটি হোটেলে আলোচনা সভা হয়। আতাউল গনি মামুনের সভাপতিত্বে ও শাহনেওয়াজ নজরুলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কুয়েত শাখার সাবেক সভাপতি প্রকৌশলী ফখরুল ইসলাম ফারুক। এ সময় বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিটির নেতা জাহাঙ্গীর হোসেন পাটোয়ারি সহ আরো অনেকে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভার আয়োজন করেছে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ সমিতি। শারজার হুদাইবিয়া রেস্তোরাঁয় এই আয়োজন করা হয়। সেখানে মাতৃভাষা দিবসের তাৎপর্য এবং শহীদদের আত্মত্যাগের স্মৃতিচারণ করেন নেতারা। সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদের পরিচালনায় সভায় বক্তব্য দেন ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আব্দুল মান্নান সহ অনেকে। আলোচনা শেষে ভাষা শহীদদের স্মরণে বিশেষ দোয়া করা হয়। এর আগে সংগঠনের নেতারা 21-এর প্রথম প্রহরে শহরে গ্রিন পার্কে নির্মিত শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। ইটালির লাতিনা প্রদেশের তেরেসিনা শহরে প্রবাসী বাংলাদেশিদের শহীদদের উদ্যোগে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ সময় অমর 21 উপলক্ষে তৈরি অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তেরেসিনা শহরের সর্বস্তরের জনগণ। পরে 21 ফেব্রুয়ারি উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসী কমিউনিটির ব্যক্তিত্ব আবুল কালামের সভাপতিত্বে শিরন ব্যাপারীর সঞ্চালনায় 21 আলোচনায় হাসান ইকবাল, জাহাঙ্গীর ফরাজি বক্তব্য দেন। সংশোধিত ভ্যাট আইন দ্রুত কার্যকরের তাগিদ দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সোমবার সচিবালয়ে IMF এর প্রতিনিধি দলের সাক্ষাৎকালে অর্থমন্ত্রী বলেন, চলতি বছরের জুলাই থেকে ভ্যাট আইন 2012 কার্যকর হবে। তিনি বলেন, বাস্তবায়নের আগে ভ্যাট আইন নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে NBR এর আলোচনার সুপারিশগুলো খতিয়ে দেখা হবে। আমি বললাম ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরকে যে আপনি একটু আমাকে জানান what is your forecast about বাংলাদেশ। উনি বললেন যে আমরা কোনো প্রবলেম দেখি না, একটু কেয়ারফুল হতে হবে, সেটা বলেছেন তিনি যে ভ্যাট ইমপ্লিমেন্টেশনটা নিয়ে। ভ্যাটের ব্যাপারে আমরা অনেক কিছু পদক্ষেপ নিয়েছি। ইতিমধ্যে ব্যবসায়ীরা রাজস্ব বোর্ডের সঙ্গে আলোচনা করেছেন, জয়েন্ট মিনিটসরা দস্তখত করেছেন। আমি এই সপ্তাহে পাবো তাদের জয়েন্ট মিনিটস, যেটা আমাকে দেখতে হবে কিভাবে কি করা যায়। But VAT law is mostly enforced এবং it will be effective, completely effective in 2017. পরিকল্পিতভাবে সিকিউরিটি কোম্পানিতে চাকরি নিয়ে গার্মেন্টস, ব্যাংক, স্বর্ণের দোকানে ডাকাতি করত তারা। গাজীপুরের কালিয়াকৈরে গার্মেন্টসে ডাকাতির ঘটনায় এই চক্রের মূল হোতা সহ 6 জনকে গ্রেফতার করেছে র্যাব। তাদের কাছ থেকে 1,17 লাখ টাকা, একটি অস্ত্র, 5 রাউন্ড গুলি, একটি ট্রাক জব্দ করা হয়। সোমবার সকালে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, ব্যাপক অনুসন্ধানে এই চক্রকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে ডাকাত দলের 2 সদস্য ছদ্মনামে চাকরি নেয় একটি সিকিউরিটি কোম্পানিতে। এরপর একদিনের মধ্যেই কালিয়াকৈরের নিট প্লাস গার্মেন্টসে নিরাপত্তা প্রহরীর চাকরি হয় তাদের। এরপরই গার্মেন্টসে শুরু হয় ডাকাতদের কার্যক্রম। খবর আসে কর্মীদের বেতন দেওয়ার জন্য মোটা অঙ্কের টাকা ভল্টে রাখা হবে। ডাকাত দলের সদস্যরা বাইরে থাকা বাকি সদস্যদের খবর দেয়। রাতে অন্য নিরাপত্তা প্রহরীদের অজ্ঞান করে ভল্ট ভেঙে লুটে নেয় 3,41 লাখ টাকা। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, এই চক্রটি ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে বিভিন্ন সিকিউরিটি কোম্পানিতে চাকরি নিয়ে বেশ কয়েক বছর ধরে ডাকাতি করে আসছে। 5 জন সক্রিয়ভাবে ওই 2 জন সিকিউরিটি সহ, যেটা মাহবুব এবং ফারুক সহ বাকি যে 3 জন
তারা ওই সময় ভিতরে প্রবেশ করেছে, ভল ভেঙেছে, টাকা পয়সা নিজেদের মধ্যে ভাগাভাগি করেছে এবং ব্যাগে করে, এই ব্যাগগুলিও আছে, ব্যাগে করে ওই স্থান ত্যাগ করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও জানায় র্যাব। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। হজ নিবন্ধন জটিলতা দূর ও কোটা সংকট নিরসনে চট্টগ্রামে মতবিনিময় করেছে হাব। সোমবার রাতে নগরীর একটি হোটেলে গণতান্ত্রিক ঐক্য ফ্রন্টের আয়োজনে এই সভা হয়। এ সময় বক্তারা বলেন, কোটা অনুযায়ী 2017 সালে 1,17,000 হাজির বিপরীতে নিবন্ধন করেছেন 1,76,000-এরও বেশি। এতে 60,000-এর মতো হজযাত্রী হজে যাওয়া নিয়ে জটিলতা দেখা দিয়েছে। এজন্য হজে গমনেচ্ছুদের সুবিধার্থে নিবন্ধন জটিলতা দূর এবং কোটা বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। দেশের বাইরের খবর। শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কালুতারা শহরে প্রিজন ভ্যানে বন্দুকধারীদের গুলিতে 7 জন নিহত হয়েছেন। এই হামলার ঘটনায় আহত হয়েছেন অন্তত 9 জন। নিহতদের মধ্যে 5 জন কয়েদি এবং 2 জন কারা কর্মকর্তা। সোমবার কয়েদিদের আদালতে নেওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে বলে জানায় দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম। সন্ত্রাসী গোষ্ঠীর দ্বন্দ্বের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলেও জানানো হয়। শ্রীলঙ্কায় প্রিজন ডিপার্টমেন্টের মুখপাত্র জানান, কয়েদিদের আদালতে নিয়ে যাওয়ার সময় একটি অপরাধী দলের সশস্ত্র সদস্যরা ভ্যানে পথরোধ করে গুলি চালায়। নিহতদের মধ্যে অপরাধ জগতের একজন ডন রয়েছে বলেও জানান তিনি। জমকালো আয়োজনে আলো ঝলমলে পরিবেশে বিজয়ীদের হাতে তুলে দেয়া হলো 89তম একাডেমি অ্যাওয়ার্ডস। এবারের আসরে 14টি বিভাগে মনোনয়ন পেয়ে সেরা পরিচালক ও সেরা অভিনেত্রী সহ 6টি বিভাগে পুরস্কার বাগিয়ে নিয়েছে মিউজিক্যাল সিনেমা লা লা ল্যান্ড। আর শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার জিতেছে মুনলাইট। সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ক্যাসে অ্যাফ্লেক। সেরা অভিনেত্রী হয়েছেন এমা স্টোন। রোববার লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার যেন পরিণত হয় তারকাদের মিলন মেলায়। জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডস। এবারের আসরে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার জিতেছে মুনলাইট। তবে এর আগে অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে বিপত্তি। শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে ভুলক্রমে ঘোষণা করা হয় লা লা ল্যান্ডের নাম। তবে অস্কারের 14টি বিভাগে মনোনয়ন পেয়ে সেরা চিত্রনাট্য, সঙ্গীত সহ 6টি বিভাগে ছবিটি ছিনিয়ে নিয়েছে পুরস্কার। শ্রেষ্ঠ পরিচালক হিসেবে পুরস্কার জিতেছেন এ চলচ্চিত্রের ড্যামিয়েন শাজেল। সেরা অভিনেত্রীর খেতাব অর্জন করেছেন এমা স্টোন। ম্যানচেস্টার বাই দ্য সি সিনেমায় অনবদ্য অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ক্যাসে অ্যাফ্লেক। সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার গেছে ভায়োলা ডেভিসের ঝুলিতে। ফেন্সেস চলচ্চিত্রে অভিনয় করে এ সম্মান অর্জন করেন তিনি। মুনলাইট সিনেমায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার খেতাব অর্জন করেছেন মাহেরশালা আলী। 7 মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার প্রতিবাদে অস্কার বয়কট করা ইরানি নির্মাতা আসগর ফারহাদির সিনেমা দ্য সেলসম্যান জিতে নিয়েছে বিদেশি ভাষার সেরা সিনেমার পুরস্কার। শিরিন আক্তার, সময় সংবাদ। টাইগার ক্রিকেট প্রসঙ্গ। স্মরণীয় কিছু করার লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কায় গেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিশেষ করে নিজেদের 100তম টেস্ট ম্যাচকে সামনে রেখে দারুণ রোমাঞ্চিত টাইগার ক্রিকেটাররা। এই সফরে বাংলাদেশ স্বাগতিকদের বিপক্ষে 2টি টেস্ট, 3টি ওয়ানডে ও 2টি টি-20 ম্যাচ খেলবে। ক্রিকেটার তামিম ইকবাল এবং বোলিং কোচ কোর্টনি ওয়ালস পরে যোগ দেবেন বলে জানা গেছে। গেল 3 মাসের মধ্যে এবার নিয়ে তৃতীয়বারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে দেশের বাইরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে অন্য দুবারের তুলনায় এবারের সফর দেশের ক্রিকেট সমর্থকদের হৃদয়ে বাড়তি রোমাঞ্চ যোগাচ্ছে। কারণ ক্রিকেটের কুলিন শ্রেণীতে পথ চলা 17 বছরে এসে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশ খেলতে যাচ্ছে নিজেদের ঐতিহাসিক 100তম টেস্ট। ব্যাপারটি ক্রিকেটারদেরও করছে শিহরিত। চেষ্টা করবো স্মরণীয় রাখার জন্য, কারণ ইনশাআল্লাহ 100তম টেস্ট ম্যাচ যদি খেলার সৌভাগ্য হয়, আসলে ভালো করার চেষ্টা করবো। স্মৃতি হয়ে থাকবে যদি ভালো কিছু করতে থাকি।
মানে করতে পারি। সো চেষ্টা করব জিতার জন্য, যেটুকু দরকার হয় ওইটুকু সবাই মিলে করা। সেকেন্ড টেস্টেই 100তম টেস্ট ম্যাচ হবে, সুতরাং আমরা চাই যে ভালো একটা কিছু করতে। সিরিজ জয়ের সাথে অবশ্যই নিয়ে যাচ্ছি আমরা। ক্রিকেটের অভিজাত ফরম্যাটে টাইগারদের পরিসংখ্যান খুব একটা সুখকর না হলেও সম্প্রতি সাদা পোশাকে বাংলাদেশের উন্নতির গ্রাফটা বেশ ঊর্ধ্বগামী। ভারতের বিপক্ষে 5 দিন খেলা কিংবা নিউজিল্যান্ডে মুশফিক সাকিব বীরত্ব। তবে লঙ্কানদের বিপক্ষে শুধুই ব্যক্তিগত নয়, দলীয় সাফল্যের দিকেও চোখ টাইগারদের, যেখানে দলের কোচিং স্টাফে থাকা 3 লঙ্কান কোচও বাড়তি অনুপ্রেরণা যোগাবে টাইগারদের। শ্রীলঙ্কার সাথে জয়ের অবলিটি আছে, বাট বাকিটা আল্লাহ ভরসা। আমরা যতটুকু ভালো খেলতে পারি, আমরা যদি আমাদের বেস্ট ক্রিকেট খেলতে পারি, অবশ্যই আমি বিশ্বাস করি আর কি পার্সোনালি যে আমরা শ্রীলঙ্কাকে হারানোর মতন, এই দলটা হারানোর অ্যাবিলিটি আছে আমাদের। শ্রীলঙ্কান কন্ডিশন, মাঠ, উইকেট সম্বন্ধে অনেক ভালো আইডিয়া থাকবে চান্দিকা ডেফিনেটলি, কিন্তু শ্রীলঙ্কা দলের জন্য খেলেছে, তো অবশ্যই একটা ভালো হেল্প হবে এটা ছেলেদের সবার জন্য। ওদের টিম আর আমাদের টিমের ভিতরে ওই রকম কোনো পার্থক্য নাই আসলে। ওরা অনেক ইয়াং টিম, আমরা অনেক ইয়াং সাইড, তো ইনশাল্লাহ আমরা খুব ভালো একটা রেজাল্ট নিয়ে চলে আসতে পারবো। 7 মার্চ গলে প্রথম টেস্টে স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগাররা। এর আগে শ্রীলঙ্কা বোর্ড একাদশের বিপক্ষে একটি 2 দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে মুশফিক সাকিবরা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিশেষ ক্ষেত্রে 18 বছরের কম বয়সী মেয়ে ও 21-এর কম বয়সী ছেলেদের বিয়ের বিধান রেখে সংসদে বিল পাস। মেয়েরা পিছিয়ে পড়বে মন্তব্য, নারী নেতৃত্বে সামাজিক অপরাধ কমবে বলছে সরকার। কোনো মামলাতেই আসামির ওপর পুলিশি নির্যাতন করা যাবে না, উচ্চ আদালতের সতর্কবার্তা। পটুয়াখালীতে নির্যাতনের ঘটনায় বাউফলের সার্কেল এএসপিকে বদলির আদেশ। এমপি লিটন হত্যা মামলায় কাদেরের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এবার উঠে এলো স্থানীয় এক আওয়ামী লীগ নেতার নাম, গ্রেপ্তারে মাঠে পুলিশ। 8 মাস পক্ষে থাকলেও হঠাৎ বাবুল আক্তারের বিরুদ্ধে হত্যায় সম্পৃক্ততার অভিযোগ। মৃতর বাবা মায়ের শ্যালিকাকে বিয়ে না করাই কারণ, পাল্টা বক্তব্য বাবুলের। এবং রাজধানীর ব্যস্ত রাস্তায় বাস থামিয়ে যাত্রী ওঠানামা হচ্ছে হরহামেশায়, বাড়ছে যানজট। সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহারেই সমাধান সম্ভব, মন্তব্য বিশেষজ্ঞদের। এই ছিল প্রবাসের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।